আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি এবিএম মিলন, পড়াশোনা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি মাসুদ রানা এডুকেয়ার প্ল্যাটফর্ম থেকে বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপসর্গ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে উপসর্গ নিয়ে আলোচনা করব। উপসর্গ কি, কাকে বলে, কত প্রকার, কি কি সঙ্গে সঙ্গে আমরা সবকিছু আজকে পড়বো। তো সাথেই থাকো আমাদের। লেটস স্টার্ট। উপসর্গ। তো উপসর্গ কি? উপসর্গ হচ্ছে যে সকল অব্যবহিত শব্দাংশ কোন স্বাধীন শব্দের পূর্বে বসে ওই স্বাধীন শব্দের অর্থের সংকোচন, সম্প্রসারণ অথবা নতুন কোনো অর্থ প্রদান করে সেই সব অব্যবহিত শব্দাংশকে উপসর্গ বলে। তো উপসর্গের কিছু বেসিক তথ্য আমাদের জানতে হবে। যেমন উপসর্গ হচ্ছে কি? উপসর্গের শব্দ উপ নিজেই একটা সংস্কৃত উপসর্গ। উপশব্দ বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব আলোচিত হয়। উপসর্গ হচ্ছে কি রূঢ়ি শব্দ। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্বৈতকতা বিদ্যমান। তো আজকে আমরা এগুলো দেখব। উপসর্গ। উপসর্গ একটি সংস্কৃত শব্দ। উপসর্গ একটি সংস্কৃত শব্দ। উপসর্গ কি? উপসর্গ উপসর্গ একটি রূঢ়ি শব্দ। উপসর্গ একটি রূঢ়ি শব্দ। 3 নম্বর আছে উপসর্গের ব্যুৎপত্তি দেখব। আজকে আমি উপসর্গের ব্যুৎপত্তি কিভাবে দেখতে পারি। উপসর্গের ব্যুৎপত্তি হচ্ছে উপসর্গ উপযোগ সিরিজ যোগ অ, এটা হচ্ছে উপসর্গের ব্যুৎপত্তি। 4 নম্বর পয়েন্টে লিখতে পারি উপসর্গের শব্দ উপ একটি নিজে সংস্কৃত উপসর্গ। উপসর্গ শব্দে উপ একটি সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ। 5 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্বৈতকতা বিদ্যমান। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্বৈতকতা বিদ্যমান। দ্বৈতকতা বিদ্যমান। আমাদের 5 নম্বর পয়েন্টটা নিয়ে এসএসসি বাংলা ব্যাকরণে হুবহু একটি কমন প্রশ্ন পড়ে থাকে 5 মার্কসে, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্বৈতকতা বিদ্যমান ব্যাখ্যা করো। তো আজকে আমরা এটাও ব্যাখ্যা করার চেষ্টা করব 5 নম্বর পয়েন্টে, কিভাবে এটা উপসর্গের অর্থবাচক হয় কিন্তু অর্থ দ্বৈতকতা বিদ্যমান কিভাবে হয় আমরা এটা দেখব। তো এই হচ্ছিল আমাদের উপসর্গের বেসিক আলোচনা। আজকে এখন আমরা দেখব উপসর্গ কি। আমরা আগে বলেছি উপসর্গ কি। উপসর্গ হচ্ছে একটি অব্যবহিত শব্দাংশ বা উপসর্গ হচ্ছে সেই সকল অব্যবহিত শব্দাংশ যেগুলো কোনো শব্দের পূর্বে বসে, উপসর্গ পূর্বে বসে ওই শব্দের অর্থ পরিবর্তন ঘটায়, সংকোচন ঘটায় অথচ কোনো সম্প্রসারণ ঘটায় এবং নতুন একটি অর্থ প্রদান করে সেসব অব্যবহিত শব্দাংশকে উপসর্গ বলে। তো উপসর্গ বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্বে আলোচিত হয়। 6 নম্বর পয়েন্ট আমরা এটা লিখতে পারি উপসর্গ কোথায় আলোচিত হয়। উপসর্গ শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয়। রূপতত্ত্বে আলোচিত হয়। তো এই ছিল আমাদের উপসর্গের বেসিক ধারণা, যেটাকে বলে বেসিক। আশা করি বেসিক ধারণা ক্লিয়ার হয়েছে। এখন আমরা যে উপসর্গের একটা বিস্তারিত আলোচনায় যে উপসর্গ কত প্রকার, কি কি।
তো বাংলা ব্যাকরণ উপসর্গের তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। তো খাঁটি বাংলা উপসর্গ কি? খাঁটি বাংলা উপসর্গ আমাদের রয়েছে 21টি, সংস্কৃত উপসর্গ রয়েছে 20টি এবং কয়েকটি বিদেশি উপসর্গ রয়েছে। বিদেশি উপসর্গের মধ্যে কয়েকটি ভাগ রয়েছে, আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু বা হিন্দি। তো এগুলো আমরা দেখবো এখন। উপসর্গের প্রকারভেদ। প্রকারভেদ। উপসর্গ তিন প্রকার। উপসর্গ তিন প্রকার। এক নম্বর আছে খাঁটি বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ 21টি। দুই নম্বর আছে আমাদের সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ 20টি এবং তিন নম্বর মধ্যে কয়েকটি বিদেশি উপসর্গ রয়েছে। বিদেশি উপসর্গ এর মধ্যে কি কি আছে? আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু, হিন্দি। এই হচ্ছে আমাদের কয়েকটি বিদেশি উপসর্গ। প্রত্যেকটি বিদেশি উপসর্গের আমাদের একটি একটি করে প্রকারভেদ রয়েছে, এগুলো আমরা দেখবো। এক নাম্বার আসি খাঁটি বাংলা উপসর্গে। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। তো খাঁটি বাংলা উপসর্গ 21টি। আমাদের এখানে সবগুলো লেখা সম্ভব নয়, আমরা এখানে কয়েকটি প্রাথমিক ধারণা দেখবো, কয়েকটি উপসর্গ লিখবো এখানে। আর বাকি যে উপসর্গগুলো আছে এগুলো আমরা আমাদের কমেন্ট বক্সে লিখ আপলোড করে দিব। এখানে আমাদের নোটস বক্স আছে স্পেশাল, সেই নোটবুকস গুলো আমরা এখানে আপলোড করব। তো খাঁটি বাংলা উপসর্গ 21টি। 21টির মধ্যে প্রথম যে কয়েকটা আছে অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, স, সা, হা, সু, পাতি, বিনি, রাম, ভর। এগুলো আমরা দেখবো এখন। অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব ইত্যাদি আমাদের উপসর্গ রয়েছে 21টি। এখানে কয়েকটি লিখলাম। তো আমরা উপসর্গ কি? উপসর্গ আগেই বলেছি, উপসর্গ হচ্ছে কোন শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধ শব্দ তৈরি করে ওই শব্দের অর্থের সংকোচন ঘটায়, সম্প্রসারণ ঘটায় অথবা কোনো পরিবর্তন ঘটায়, সেই সব অবশ্যই সুন্দর উপসর্গ। তো কিভাবে ঘটে আমরা এখন দেখবো। অ, ও তার নির্দিষ্ট কোনো অর্থ নেই, ও এর নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু আমরা যদি এখন ও দিয়ে অন্য একটি শব্দ তৈরি করতে চাই, যেমন কাজ, কাজের পূর্বে যদি আমরা অ যোগ করি তাহলে কি হয় দেখেন, কাজ। কাজের পূর্বে যদি আমরা অ যোগ করি তাহলে হচ্ছে যে অকাজ। অকাজ। তো অ হচ্ছে একটি উপসর্গ, ও হচ্ছে একটি উপসর্গ, ও এর নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু অ কাজ শব্দের পূর্বে বসে কি তৈরি করতেছে, একটি অর্থবোধক শব্দ তৈরি করতেছে অকাজ। অকাজ মানে কি? বাজে কাজ, এরকম কিছু একটা বোঝাচ্ছে। তো আমরা পরেরটা যদি দেখি অগা, অগা, অগা শব্দের নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু অগা যদি কোনো একটি শব্দের পূর্বে বসে তাহলে কি তৈরি হয়, যেমন রাম, রামের পূর্বে যদি আমরা অগাকে বসাই রাম,
এর পূর্বে যদি আমরা অগা যোগ করি তাহলে কি হবে? অগারাম। অগারাম। এইভাবে আমরা প্রত্যেকটি উপসর্গে নতুন করে শব্দ তৈরি করতে পারি। যে 21টি শব্দ আছে খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ দিয়ে অনেকগুলো শব্দ অর্থ তৈরি করা যায়, অনেকগুলো শব্দ তৈরি করা যায়। আমরা এগুলো কমেন্ট বক্সে স্পেশাল নোট দিয়ে দেব। 2 নম্বর আসি, সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ হচ্ছে আমাদের 20টি, বা সংস্কৃত উপসর্গকে তৎসম উপসর্গ বলা হয়। তৎসম উপসর্গ বলা হয়। সংস্কৃত উপসর্গের মধ্যে কি কি রয়েছে? সংস্কৃত উপসর্গের মধ্যে রয়েছে আমাদের 20টি। 20টির মধ্যে আমরা কি কি বলতে পারি? প্র, পড়া, পরি, প্রতি, অপি, অদি, অবি, আশুবিনী, আ সু বি নি, সম, দূর, উপ, অনু, অপ, উত, আশুবিনী, অনু, উপনুত। এগুলো হচ্ছে আমাদের সংস্কৃত উপসর্গ। হ্যাঁ, সংস্কৃত উপসর্গের মধ্যে যেগুলো লিখেছি এগুলো ছাড়াও আরো কিছু উপসর্গ রয়েছে, আমরা সেগুলো দেখবো পরে। তো সংস্কৃত উপসর্গ দিয়ে আমরা কোনো একটি নতুন শব্দ কিভাবে তৈরি হয় সেটা দেখবো এখন। একটু সংস্কৃত উপসর্গ। আর নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু আর যদি একটি শব্দের পূর্বে বসে তাহলে কি হতে পারে? একটা নতুন অর্থবোধ শব্দ তৈরি করে। যেমন আদি আমরা বলতে পারি কি? হার। হার শব্দের অর্থ কি? হার শব্দের অর্থ হচ্ছে হার শব্দের অর্থ হচ্ছে পরাজিত হওয়া। আমরা যদি এর পূর্বে আ যোগ করি তাহলে কি হবে? আ যোগ হার সমান আহার। আহার মানে ভোজন বা খাওয়া। আর যদি আমরা পরে দেখতেছি আমরা বি, বিদে কি হয়? বি যদি হারের পূর্বে যুক্ত হয় তাহলে বিহার। বিহার মানে জায়গার নাম, বিহার স্থান। পড়া যদি আমরা একটি শব্দের পূর্বে যুক্ত করি, যেমন পড়া যোগ শক্তি, কি হবে? পড়া শক্তি। তো এভাবেই উপসর্গগুলো দিয়ে আমরা অনেক রকম, অনেক ধরনের, বিভিন্ন ধরনের, হাজার রকম শব্দ তৈরি করতে পারি। তো এগুলো আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব। তো এখন আসি আমরা বিদেশি উপসর্গে। বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে কয়েকটি ভাগ রয়েছে। যেমন 4 নম্বর আমরা লিখতে পারি আরবি উপসর্গ। আরবি উপসর্গ। আরবি উপসর্গ হচ্ছেন আম, ঘাস, লা, গড়। খ নাম্বার যদি আমরা দেখি ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গ কি রয়েছে? যেমন হাফ, ফুল, হ্যাড,
সাব। ঘ নাম্বার আমি যদি কি উর্দু বা হিন্দু উপসর্গ, উর্দু বা হিন্দি উপসর্গ। যেমন উর্দু বা হিন্দু উপসর্গ হচ্ছে একটি, সেটা হচ্ছে হর। হর। এগুলো হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে আমাদের একটা ভাগ রয়েছে, সেটা হচ্ছে ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ রয়েছে 10টি। ঘ নাম্বারে যদি আমরা দেখতে চাই ফার্সি উপসর্গ, ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ হচ্ছে 10টি। কি কি আছে? ফি, বদ, বর, বে, ব, কম, কার, ধর, না, নিম। এই 10টি হচ্ছে আমাদের ফার্সি উপসর্গ। এগুলো দিয়ে আমরা শব্দ তৈরি কিভাবে হয় সেটাও দেখবো। উর্দু বা হিন্দি উপসর্গ যেটা হর, উর্দু বা হিন্দি উপসর্গ হচ্ছে একটি, সেটা হচ্ছে হর। হর দিয়ে কিভাবে শব্দ তৈরি করা হয়? হর যদি হামেশার পূর্বে যুক্ত করে আমরা বলতে পারি কি হর যুগ হামেশা। কি হতে পারে এখানে? হর হামেশা। হর যদি রোজার পূর্বে যুক্ত হয় কি হয়? হর যুগ রোজ। কি হবে এখানে? হর রোজ। হর রোজ। তো এভাবে আমরা উপসর্গ ব্যবহার করে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারি, যে শব্দগুলি কি হবে ওই শব্দের সংকোচন, অর্থের সংকোচন, সম্প্রসারণ অথবা পরিবর্তন ঘটায়। এতক্ষণ আমরা দেখলাম সংস্কৃত উপসর্গ 20টি, খাঁটি বাংলা উপসর্গ 21টি, আর কয়েকটি বিদেশি উপসর্গ। তো কিছু উপসর্গ রয়েছে যেগুলো স্বাধীন অর্থ হিসেবে ব্যবহার করা হয় মাঝে মাঝে, আর কিছু উপসর্গ রয়েছে খাঁটি বাংলা এবং বিদেশি উভয়ই ব্যবহার করা হয়। এগুলো এখন আমরা দেখব। খাঁটি বাংলা, খাঁটি বাংলা ও সংস্কৃত। সংস্কৃতে কমন উপসর্গ, যেগুলো কমন উপসর্গ। খাঁটি বাংলা সংস্কৃত কমন উপসর্গ হচ্ছে 4টি। কি কি? আ, সু, বি, আশু, বিনি। 4টি আশু, বিনি। আর কয়েকটি উপসর্গ রয়েছে যেগুলো স্বাধীন শব্দ হিসেবে ব্যবহার করা হয়। স্বাধীন শব্দ হিসেবে ব্যবহৃত হয়। স্বাধীন শব্দ হিসেবে ব্যবহৃত হয় 4টি উপসর্গ। 4টি। কি কি? প্রতি, অতি, রাম, ইতি। তো এই হচ্ছে আমাদের খাঁটি বাংলা সংস্কৃত উপসর্গের 4টি কমন: আশু, বিনি, সমদূর। আর এখন হচ্ছে স্বাধীন শব্দ হিসেবে ব্যবহৃত হয় 4টি উপসর্গ: প্রতি, অতি, রাম, ইতি। শুরুতে ইন্ট্রোডাকশনের শুরুতে আমরা যে 5 নাম্বার একটা পয়েন্ট লিখছিলাম যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা বিদ্যমান। এখন আমরা এটি দেখব। উপসর্গের
অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা বিদ্যমান। অর্থদ্যোতকতা বিদ্যমান। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা বিদ্যমান। তো আমরা এখন দেখবো উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা বিদ্যমান। তার মানে কি, উপসর্গের নির্দিষ্ট কোনো অর্থ নেই কিন্তু উপসর্গ অন্য কোন শব্দের পূর্বে বসে নতুন কোন অর্থ তৈরি করতে পারে, অর্থাৎ উপসর্গের অর্থ তৈরির ক্ষমতা রয়েছে। কিভাবে হয় এটা এখন আমরা দেখব। যেমন আমরা যদি একটা উপসর্গ নেই আ, আ এর নির্দিষ্ট কোনো অর্থ নেই, কি হবে এটা? আমি যে একটা নির্দিষ্ট করে একটা শব্দের পূর্বে যুক্ত হয় তাহলে কি হতে পারে? এটা হার, আ যোগ হার হতে পারে কি আহার। আহার মানে ভোজন, আহার মানে ভোজন বা খাওয়া। যেটা আমরা বিনি, বিয়ের পূর্বে যদি হার যুক্ত করি, বিয়ের পরে কি হবে? এটা বি যোগ হার ইজ ইকুয়াল টু বিহার। বিহার মানে স্থান বোঝাচ্ছে, জায়গা। যদি আমরা করি হর, হর এর পূর্বে যদি আমরা রোজ যুক্ত করি, হর যোগ রোজ, হর রোজ, হর রোজ। হর রোজ মানে কি? প্রতিদিনই। তো এখানে হচ্ছে আমাদের যে উপসর্গ যেগুলো দেখলাম, আহার, বিহার, হররোজ, এগুলো হচ্ছে উপসর্গ। এইগুলো হচ্ছে উপসর্গ যে গঠিত শব্দ এবং এগুলো হচ্ছে এগুলো শব্দের অর্থায়ন। আর এখানে যে বিহার, বিহার যেটা দিলাম বি যোগ হার, বিহার। বিহার মানে আমাদের কি স্থানও হতে পারে, ভ্রমণ হতে পারে। বিহার যদি বলি যে আমরা কি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ একটি রাজ্যকে বিহার বলা হয়, হ্যাঁ, আর বিহার মানে ভ্রমণও হতে পারে। তো এই প্রশ্নটা যদি আমাদের এইচএসসি সিলেবাসে আসে তাহলে আমরা কিভাবে লিখবো? প্রথমে হচ্ছে এই আমাদের যে শিরোনামটা সেটা লিখবো, লিখার পর আমরা উপসর্গের সংজ্ঞাটা দিব। উপসর্গের সংজ্ঞাটা দেওয়ার পর কি করব? কয়েকটি উপসর্গের নাম লিখবো, বাংলা উপসর্গ, খাঁটি বাংলা যাই হোক, কয়েকটি উপসর্গের নাম লিখবো। কয়েকটি উপসর্গের নাম লেখার পর আমরা কিভাবে এটা প্রমাণ করব? এই শব্দ যুগে আমরা এটা প্রমাণ করতে পারি যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থগত বিদ্যমান। এগুলো দেওয়ার পর সুতরাং হিসেবে আমরা দিতে পারি যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থগত বিদ্যমান। তো এভাবে যদি আপনারা দেন আশা করা যায় 5 বা 5 আউট অফ 5 সহজে পাওয়া যাবে। তো আশা করি আজকে আমাদের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আজকে আমরা উপসর্গ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো একটি টপিক নিয়ে হাজির হব মাসুদ রানা এডুকেয়ার প্ল্যাটফর্ম থেকে। তো আমাদের এইরকম নতুন নতুন কোন ফ্রুটফুল ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকুন, মাসুদ রানা এডুকেয়ার প্ল্যাটফর্মের সাথে থাকুন। কারণ মাসুদ রানা এডুকেয়ার প্ল্যাটফর্ম পরিচালিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের দ্বারা। তো এরকম ভিডিও পেতে আমাদের পেজটিকে আপনারা লাইক করতে পারেন, ফলো করতে পারেন। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে, অন্য কোন ক্লাসে, অন্য কোন টপিক নিয়ে।